বাংলাদেশ তিস্তা নিয়ে একটা মহাপরিকল্পনা বা মেগা পরিকল্পনা গ্রহণ করেছিল বা প্রণয়ন করেছিল। আমরা যদি পুরো পরিকল্পনাটি দেখি, পরিকল্পনার নাম ছিল তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট, যাকে সংক্ষিপ্তভাবে বলা হতো TRCMRP। যে চীনের প্রেসিডেন্ট 2016 সালে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশের সাথে কয়েকটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন, কয়েকটা মোজ স্বাক্ষর করেন। বাংলাদেশ 2019 সালে বাংলাদেশের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি চীনের প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রদূতের মাধ্যমে তিস্তা প্রকল্প নিয়ে সহায়তা চান। এরই প্রেক্ষিতে চীনের রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি, যেটার নাম হচ্ছে চাইনিজ পাওয়ার কর্পোরেশন, এই প্রকল্পের সকল ইভালুয়েশন কমপ্লিট করে এবং সকল সম্ভাব্যতা যাচাই করে তারা একটা রিপোর্ট তৈরি করে। ওই রিপোর্টটা আমাদেরকে দেওয়া হয়। এই রিপোর্টটা 30 মে 2019 সালে গ্রহণ করা হয় এবং এই প্রজেক্টটা বা এই মেগা প্রকল্পটা আমাদের কমপ্লিট হওয়ার কথা ছিল 2025 সালের মধ্য। যেই প্রকল্পটার টোটাল খরচ ধরা হয়েছিল 8,200 কোটি টাকা, কিন্তু প্রকল্পটা কখনো বাস্তবায়ন হয়নি, এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা জানি বিভিন্ন কারণে বাস্তবায়ন হয়নি। তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ভূ রাজনীতি। আমরা দেখতেই পারি যে আসলে এখানে অনেক পক্ষ কাজ করছে। তার মধ্যে আমাদের প্রধান বাধাটা ছিল ইন্ডিয়া। তাদের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে একটা সিকিউরিটি কনসার্ন আছে। তারা চায় না যে চীন এত কাছাকাছি বা তাদের এই টেরিটরি এত কাছাকাছি একটা প্রকল্প করুক, তাতে ইন্ডিয়ার সমস্যা আছে। তাছাড়া আমরা জানি যে আমাদের আগের গভর্নমেন্ট যারা ছিল তারা অনেকটা ভারতের প্রতিনিধির মতো কাজ করেছে, এজেন্সির মতো কাজ করেছে এবং ভারতের লোক হিসেবে কাজ করেছে। তারা বাংলাদেশের স্বার্থ কখনোই চায়নি। তার জন্য প্রজেক্টটা আমাদের ওইখানেই থেমে যায়। প্রকল্পটা হলে আসলে কি হতো বা হচ্ছে আমরা কি পাইতাম, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রকল্পটা আসলে আমাদের জন্য কত জরুরি। কারণ আমরা অলরেডি দেখছি যে কী পরিমাণ প্রবলেম তিস্তা আমাদের জন্য। 170.87 স্কোয়ার কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হইতো এই প্রজেক্টটার মাধ্যমে। তারপর কি করা যেত, দুই পাশে 200 কিলোমিটারের মতো লং ড্রাইভ, রাস্তা, বাঁধ, পণ্য পরিবহনের ব্যবস্থা করা হতো। তারপর হচ্ছে মেরিন ড্রাইভের পাশে হোটেল, মোটেল, পর্যটন নগরী ইত্যাদি নির্মাণ করা হতো। পূর্ব চীনের জিয়াংশোর সুকিয়ান সিটির মতো নগর বন্দর করা হতো, একটা স্যাটেলাইট সিটি তৈরি করা হতো। দুই তীর বরাবর প্রায় 115 কিলোমিটারের 4 লেনের রুট হতো। তাহলে আমরা বুঝতেই পারি যে তিস্তার এরিয়া বা দুই পাশের মানুষের ভাগ্যই পরিবর্তন হয়ে যেত। তাছাড়া কি হইতো, কয়েকটি ব্যারেজ কাম রুট দিয়ে দুই পাশে যোগাযোগ রক্ষা করা হতো বা নদীর দুই তীরের মধ্যে যোগাযোগ রক্ষা করা হতো কয়েকটি ব্যারেজ কাম রুট নির্মাণ করার মাধ্যমে। তাছাড়া ছিল সেচ খাল খনন করে যাতে বর্ষার পানি সংরক্ষণ করা যায়। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আসলে যে বর্ষাকালে যে অতিরিক্ত পানি ভারত আমাদের ছেড়ে দিচ্ছে, যার কারণে হচ্ছে বন্যা হচ্ছে, ফ্লাড হচ্ছে আমাদের এরিয়াতে, ওই পানিটা কিন্তু চাইলে আমরা সংরক্ষণ করে গ্রীষ্মকালে ব্যবহার করতে পারি, যখন আমাদের এখানে খরার মতো সিচুয়েশন তৈরি হয়। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যদি সেচ প্রকল্প কেটে এই পানিটা ডাইভার্ট করে তার আশেপাশে যত এরিয়া আছে আমরা নিয়ে যেতাম এবং ওই খালগুলোতে সংরক্ষণ করতাম, যখন বর্ষার মৌসুম থাকতো না, শুকনো মৌসুমে আমরা ওই পানিগুলো ইউজ করতাম, ফ্লাডের এফেক্টটা অনেক বেশি কমে যেত। তাছাড়া এখানে বলা হচ্ছে যে নদীর গভীরতা 5 থেকে 10 মিটার করা হবে। যেহেতু নদীতে পলি জমে গেছে, বর্তমানে তিস্তার গড় গভীরতা 5 মিটারের মতো আছে। তো আমরা ওই জিনিসটাকে এই প্রজেক্টের মাধ্যমে প্রায় 10 মিটার করা, অর্থাৎ দ্বিগুণ করা হতো। তাছাড়া আমরা আরেকটা প্রবলেম দেখছি যে তিস্তাতে বালি পড়ে পড়ে বা সিল্ট ডিপোজিশন হয়ে হয়ে বা স্যান্ড ডিপোজিশন হয়ে হয়ে চর সৃষ্টি হয়েছে। চরগুলো সৃষ্টি হওয়ার ফলে তিস্তা নদীর প্রশস্ততা অনেক বেশি বেড়ে গেছে, যেটা হচ্ছে প্রায় 3.10 কিলোমিটার অ্যাভারেজ প্রশস্ততা। তো এত প্রশস্ত একটা নদীর মধ্যে যখন পানি যাবে তখন এটা তো চারপাশে ছড়ায় যাবে, এটাই স্বাভাবিক, এবং তার একটা নির্দিষ্ট ফ্লো থাকবে না, আরও বেশি সেডিমেন্ট জমা হবে, আরও বেশি চর তৈরি হবে। তো এটা সবাই আমরা এই ব্যাপারটা বুঝতে পারি। কিন্তু এই নদীর প্রশস্ততা যদি কমিয়ে আনা যায়, সাথে সাথে যদি তার গভীরতা বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের দুইটা কাজ হবে। এক হচ্ছে নদীর পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে, তারপরে হচ্ছে যে কাজটা হবে, নদীর নাব্যতা বৃদ্ধি পাবে এবং আমাদের নৌ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং হচ্ছে পানিটা একটা নির্দিষ্ট ওয়েতে সুন্দরভাবে ফ্লো করতে পারবে, এটা ওভারফ্লো হবে না। বন্যার এফেক্ট অনেক বেশি বা বন্যার যে ক্ষতির প্রভাব ওইটা অনেক বেশি মিটিগেট হবে বা কমে যাবে। তো এই প্রকল্পতে আমাদের যেটা করা হবে বলা হয়েছিল সেটা হচ্ছে 3.10 কিলোমিটার প্রশস্ত তিস্তাকে শুধুমাত্র 0.7 থেকে 1 কিলোমিটারের মধ্যে নিয়ে আসা হবে। তাতে তার প্রশস্ততা অনেক বেশি কমে যাবে এবং একটা নির্দিষ্ট চ্যানেল ক্রিয়েট হবে। তাছাড়া কি বলা হয়েছে, তাছাড়া বলা হয়েছে এই প্রজেক্টটা কমপ্লিট হলে 108 কিলোমিটার নদী খনন করা হবে। 108 কিলোমিটারের মতো যদি নদী খনন করা হয়, তাহলে আমাদের মাঝখানে, নদীর মাঝখানে যে বালি স্তর রয়েছে বা হচ্ছে আমাদের ডেপোজিটগুলো রয়েছে, ওইগুলো সরিয়ে নদীর একটা নির্দিষ্ট ফ্লো তৈরি করা যাবে। তাছাড়া বলা হয়েছিল 103 কিলোমিটার তীর রক্ষা করা হবে। নদীর দুপাশে যে তীর রয়েছে সেই তীর থেকে 103 কিলোমিটার তীরকে বিভিন্নভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রক্ষা করা হবে। তাছাড়া বলা হয়েছে যে চরগুলা খনন করা হবে, যত চর ক্রিয়েট হয়েছে তিস্তাতে সবগুলা চর খনন করা হবে।
তারপর বলা হয়েছিল যে বালি সরিয়ে কৃষি জমি উদ্ধার করা হবে। আমাদের এই তিস্তার আশেপাশে যেহেতু তিস্তার প্রশস্ততা অনেক বেশি, আর আমরা জানি যে বর্ষা মৌসুম উজান থেকে প্রচুর পরিমাণে সিল্ট আমরা দেখেছিলাম প্রায় 49 মিলিয়ন টন সিল্ট ও প্রত্যেক বছর বা বালি প্রত্যেক বছর ডিপোজিট হিসেবে নিয়ে আসে। তো আমাদের এই নিম্নাঞ্চলে বা ভাটির দেশে প্রচুর পরিমাণে কি হয়েছে যে আমাদের বালি জমে গেছে এবং আমাদের কৃষি জমিগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা যদি এই বালিটা সরিয়ে নিতে পারি তাহলে আমাদের কৃষি জমিগুলো উদ্ধার হবে। তাছাড়া বলা হয়েছিল প্রায় 1,13,000 কোটি টাকা সম্পদ রক্ষা করার জন্য দুই পাশে থানা, কোস্টগার্ড, সেনাবাহিনীর ক্যাম্প করা হবে। তো ওভারঅল আমরা বলতে পারি যে তিস্তার আশেপাশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন হইতো যদি প্রজেক্টটা হইতো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সদিচ্ছার অভাব, রাজনীতিবিদ যারা ছিল বা হচ্ছে যারা দেশ পরিচালনা করছিল তাদের অনিচ্ছার জন্য এবং তাদের স্বার্থ রক্ষার জন্য এই প্রজেক্টটা কখনোই বাস্তবায়ন হয় না। কারণ তারা যদি এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে চাইতো তাহলে হয়তো তারা ইন্ডিয়ার প্রেসারে ক্ষমতায় থাকতে পারতো না। তার জন্য আমাদের এই প্রজেক্টটা কখনোই কমপ্লিট হয় নাই। আমাদের উত্তরাঞ্চলের মানুষ, উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ এখন পর্যন্ত নিয়মিত বন্যা, খরার ভুক্তভোগী। এখনও যদি আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই তিস্তার যেই দুর্ভোগ আছে এটার আমূল পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন হবে। তো আমরা আশা করি যে এই প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে একটা সফলতার মুখ দেখবে। আমি এই ভিডিও শেষ পর্যায়ে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে কেমন হবে ওইরকম একটা রিপোর্টের সংক্ষিপ্ত একটা ভিডিও অ্যাড করলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন।